হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে যে এই আরআরবি গ্রুপ ডি বা এনটিপিসির জন্য জেনারেল সায়েন্সের ক্লাস করাতে বলেছিলে। তো আজকে আমরা সায়েন্সের ফার্স্ট ক্লাস নিয়ে এসেছি। খুবই ইম্পর্টেন্ট বাছাই করা কিছু কোয়েশ্চেন রয়েছে, যেগুলো তোমাদের এই আপকালীন গ্রুপ ডি এবং এনটিপিসি আরআরবির যে এক্সামগুলো হয় সেই এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রুপ ডিতে তোমাদের জানো সায়েন্সের কোয়েশ্চেন কিন্তু বেশি থাকে আলাদাভাবে, তো তার জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা এই রিসেন্ট কিছু 3খানা টপিকে ক্লাস করেছি, ঠিক আছে? সেই 3খানা টপিক ক্লাস যারা দেখোনি, ডেসক্রিপশানে দেখো, লিঙ্ক রয়েছে। একটা হচ্ছে ইতিহাস, আর একটা হচ্ছে ডান্স অ্যান্ড মিউজিক, আর একটা হচ্ছে পলিটি। 3টা ক্লাস করিয়েছি ভারতের সংবিধান। তো এই 3টা ক্লাস যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের আপকালীন এক্সামের জন্য। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, একটি লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়? একটি লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়? প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাত, না হচ্ছে এর ফোকাস দৈর্ঘ্যের বর্গ, না এর ফোকাস দৈর্ঘ্য এবং প্রতিসরাঙ্কের গুণফল, না তার ফোকাস দৈর্ঘ্যের অনন্যক মিটার এককে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, তার ফোকাস দৈর্ঘ্যের অনন্যক মিটার এককে। এখান থেকে একটু দেখে নাও লেন্সের ক্ষমতা পি, পি সমান 1/f। মনে রাখো এখানে এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, যেটা মিটার এককে হবে। আর একক যদি বলা হয় ডায়োপ্টার ডি লেন্সের ক্ষমতা। আর হচ্ছে অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক, উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক, এটাও মনে রাখো। আর ফোকাস দৈর্ঘ্য যত কম হবে ক্ষমতা তত বেশি হবে। এই কটা তথ্য এখান থেকে তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। সুষম বৃত্তীয় গতিতে ত্বরণ শূন্য হয় না কেন? সুষম বৃত্তীয় গতিতে ত্বরণ শূন্য হয় না কেন? কেন হয় না? কারণ হচ্ছে প্রতিটি বিন্দুতে গতির অভিমুখ ক্রমাগত পরিবর্তিত হয়, অর্থাৎ বেগ পরিবর্তিত হতে থাকে। এই কারণে ত্বরণ কিন্তু শূন্য হয় না। সুষম বৃত্তীয় গতিতে দ্রুতি ধ্রুবক কিন্তু বেগ ধ্রুবক নয়। বেগের দিক পরিবর্তিত হয়, কেন্দ্রীয়মুখী ত্বরণ থাকে। আর সূত্র যদি বলে তাহলে এ সমান v²/r। ত্বরণের দিক সবসময় বৃত্তের কেন্দ্রের দিকে, ত্বরণের দিক সবসময় বৃত্তের কেন্দ্রের দিকে। এবার চলে যাও 3 নম্বর কোশ্চেন। ডিপ্লয়েড ক্রোমোজোম হ্যাপ্লয়েড গ্যামেটে পরিণত হয় কোন বিভাজনে? ডিপ্লয়েড ক্রোমোজোম হ্যাপ্লয়েড গ্যামেটে পরিণত হয় কোন বিভাজনে? দ্বিবিভাজন, মাইটোসিস, মিওসিস না অ্যামাইটোসিস? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, মিওসিস বিভাজনে। এখান থেকে দেখে নাও এই ডিপ্লয়েড যেটা 2n কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে হ্যাপ্লয়েড অর্থাৎ এন গ্যামেট শুক্রাণু বা ডিম্বাণু উৎপন্ন হয় মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। এই বিশেষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে 4টা হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হয়, যা যৌন প্রজননে গ্যামেট হিসেবে কাজ করে। বুঝে গেল? দেখো যে কোশ্চেন তো অবশ্যই ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে যে তথ্যগুলো দিচ্ছি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেন দেখো, সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি ধাতু কোনটি? সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি ধাতু কোনটা? না, সেটা হচ্ছে আয়রন। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার, আয়রন। সক্রিয়তা শ্রেণীর উপরে ধাতু বেশি বিক্রিয়াশীল, যেমন পটাশিয়াম, সোডিয়াম। আর নিচের ধাতু কম বিক্রিয়াশীল, যেমন AU, GE, AG। আয়রন মাঝামাঝি অবস্থানে আয়রন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, এরপর দেখো 5 নম্বর কোশ্চেন। ন্যাপথালিন বল পোড়ালে কি হয়? ন্যাপথালিন বল পোড়ালে কি হয়? ন্যাপথালিন বল পোড়ালে এটি জ্বলার সময় হলুদ শিখা উৎপন্ন হয় এবং ধাতব প্লেটে কালো কালি জমা হয়। জ্বলার সময় হলুদ শিখা উৎপন্ন হয় এবং ধাতব প্লেটে কালো কালি জমা হয়। এখান থেকে কিছু মনে রাখো। ন্যাপথলিন হলো একটি হাইড্রোকার্বন, বিশেষত একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন PAH, যার আণবিক সূত্র হচ্ছে C10H8।
সম্পূর্ণ দহনের পর হাইড্রোকার্বনগুলি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে। এটি জৈব যৌগগুলি দহনের নিয়ন্ত্রণকারী একটি মৌলিক রাসায়নিক বিক্রিয়া। সম্পূর্ণ দহন বলতে বোঝায় যেখানে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে যা জ্বালানিতে থাকা সমস্ত কার্বন পরমাণু CO2-তে এবং সমস্ত হাইড্রোজেন পরমাণু H2O-তে জারিত হয়। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন। দুখানা বিবৃতি রয়েছে, এবার কোনটা সত্য সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ফার্স্ট বিবৃতি যেটা রয়েছে, বিভব পার্থক্য ভোল্টে পরিমাপ করা হয়। বিভব পার্থক্য ভোল্টে পরিমাপ করা হয়। আর দ্বিতীয় বিবৃতি রয়েছে 1 ভোল্ট হলো প্রতি কুলম্বের 1 নিউটনের সমান। 1 ভোল্ট সমান প্রতি কুলম্বের 1 নিউটনের সমান। দুটোর মধ্যে কোনটা সঠিক? সঠিকটা হচ্ছে অপশান নাম্বার বি, শুধুমাত্র বিবৃতি 1। শুধু বিবৃতি 1 নম্বরটা সঠিক, অর্থাৎ বিভব পার্থক্য ভোল্টে পরিমাপ করা হয়। এটা কিন্তু সত্য, এটা ভালো করে মনে রাখো। এখান থেকে দেখে নাও, বিভব পার্থক্য একক হচ্ছে ভোল্ট। 1 ভোল্ট সমান 1 জুল পার কুলম। 1 ভোল্ট সমান 1 জুল পার কুলম। আর নিউটন পার কুলম হলো তড়িৎ ক্ষেত্রের একক, বিভব পার্থক্যের নয়। 7 নম্বর দেখো, কোন কার্যকরী মূলকে অক্সিজেন হেটেরো পরমাণু থাকে না? কোন কার্যকরী মূলকে অক্সিজেন হেটেরো পরমাণু থাকে না? সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, হ্যালো অ্যালকেন। কার্বক্সিলিক অ্যাসিড, সিঙ্গেল বন্ড COOH, কিটোন, অ্যালকোহল সবগুলোই অক্সিজেন আছে, কিন্তু হ্যালো কার্বনে হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন থাকে, অক্সিজেন কিন্তু থাকে না। ঠিক আছে, যে অপশান দেখতে পাচ্ছ কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল এবং কিটোন, এগুলো প্রত্যেকটা দেখো অক্সিজেন আছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু অক্সিজেন আছে। এবার দেখো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কী রয়েছে, 44 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলী যদি 220 ভোল্ট সরবরাহের সঙ্গে যুক্ত থাকে তবে কুণ্ডলী দ্বারা ব্যবহৃত শক্তি কত? এটা ম্যাথ করতে হবে আমাদের। দেখে নাও ম্যাথটা এখানে। একটি রোধকের দ্বারা ব্যবহৃত শক্তির গণনা সূত্র যদি বলা হয়, P সমান V²/R। এটা মনে রাখবে, যেখানে P হচ্ছে শক্তি পাওয়ার, V হচ্ছে ভোল্ট, আর R হচ্ছে রোধ। তাহলে R এখানে 44 ওহম, আর হচ্ছে V হচ্ছে 220 ভোল্ট। তাহলে P এখানে মানটা বসিয়ে দিলে আমাদের কত চলে আসবে? 1100 ওয়াট। ঠিক আছে, এই সূত্রটা শুধু মনে রাখলেই হবে। তারপরে 9 নম্বর দেখো, প্রজননের সময় ডিএনএর প্রতিলিপিকরণ গুরুত্বপূর্ণ কেন? প্রজননের সময় ডিএনএ প্রতিলিপিকরণ গুরুত্বপূর্ণ কেন? বৈশিষ্ট্যগুলির উত্তরাধিকারের জন্যই ডিএনএ প্রতিলিপিকরণ গুরুত্বপূর্ণ। উত্তরাধিকারের জন্য ডিএনএ প্রতিলিপি অপরিহার্য কেন? প্রজননের সময় ডিএনএ অনুলিপি নিশ্চিত করে যে জেনেটিক তথ্য পিতামাতা থেকে বংশধরে স্থানান্তরিত হয়, যা চুলের রং, ঠিক আছে, চোখের রং, উচ্চতার মতো বৈশিষ্ট্যগুলো উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত করার অনুমতি দেয়। সঠিক ডিএনএ প্রতিলিপি ছাড়া বৈশিষ্ট্যের এই স্থানান্তর সম্ভব হবে না। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি স্থিরানুপাত সূত্রকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? স্থিরানুপাত সূত্রকে সবথেকে ভালোভাবে ব্যাখ্যা করে কোনটা? না, সেটা হচ্ছে এই যে অপশান নাম্বার সি, একটি রাসায়নিক যৌগে সর্বদা একই মৌল থাকে যাদের ভর পরস্পরের সমানুপাতিক হয়। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকে 10খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগছে। তাহলে পরবর্তী কিন্তু আমরা এইভাবে আরও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের টপিক ওয়াইজ ক্লাস চলছে। আর আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে। এই ক্লাস যদি পিডিএফ নিতে চাও টেলিগ্রামে আমি দিয়ে দেবো, এটার পিডিএফ পেয়ে যাবে। আর বাকি এছাড়া তোমাদের বিভিন্ন এই যে এক্সামগুলো রয়েছে, SSC, MTS, টেনো, CGL, CHSL, RRB, NTPC, GD, FACE 13, CGL, CPO, তো এই সকল এক্সামের প্রিভিয়াস ইয়ার জিকে পিডিএফ যদি নিতে চাও আমাদের কাছে খুবই স্বল্প প্রাইসে পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স 2025ও আমাদের কাছে রয়েছে। তো তার জন্য কী করতে হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 6294528484, এই নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে। প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন অ্যান্সার পিডিএফ যদি নিতে চাও একদম স্বল্প প্রাইস, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, এই স্বল্প প্রাইসে কিন্তু পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। ডেমো যদি দেখতে চাও টেলিগ্রামে চলে যাবে, ওখানে ডেমো লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখতে পাবে, বা আমাকে মেসেজ করে বললেও আমি তোমাদেরকে ডেমো লিঙ্ক পাঠিয়ে দেবো।